তো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের ফিজিক্সের টিচার। অলরেডি একটা ক্লাস কমপ্লিট করা হয়েছে, যেটা ছিল মেনলি গ্রাফ রিলেটেড, আর কিছু ফর্মুলা বেসিক ম্যাথের কিছু কনসেপ্ট ছিল। তো ওখানে অবশ্যই গ্রাফ রিলেটেড যে কনসেপ্টটা পুরো ডিটেলসে শেখানো হয়েছিল সেটা সবাই একটু দেখে নিও, কারণ গ্রাফের কনসেপ্ট ডেরিভেটিভ, কারণ হচ্ছে গ্রাফের কনসেপ্ট এরপর যেটা পড়বো সেখানে দরকার পড়বে ভীষণভাবে। তো আজকে কি পড়বো? বেসিক ক্যালকুলাস কনসেপ্ট। বেসিক ক্যালকুলাস কনসেপ্টে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ডেরিভেটিভ পোর্শন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন পোর্শন। যেখানে ডেরিভেটিভ পোর্শনটা ভীষণ ইম্পর্টেন্ট, ইন্টিগ্রেশন পোর্শনটা ইম্পর্টেন্ট। তো আমরা ফার্স্ট পার্টটা আজকে পড়বো। আচ্ছা, তো ক্যালকুলাস ছাড়া কিন্তু ফিজিক্স চলবে না, কারণ তোমরা পরের চ্যাপ্টার থেকেই দেখতে পাবে ফিজিক্স যখন মেনলি স্টার্ট হবে, কাইনেমেটিক্স বা ওয়ান ডাইমেনশনাল মোশন, নিউটনস ল থেকে শুরু করে সমস্ত চ্যাপ্টারে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন লাগবেই। এদিকে কি হয়, সমস্ত বোর্ডে সিবিএসসি, আইএসসি হোক বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা যে কোনো বোর্ড, সেখানে ম্যাথের সিলেবাসে কিন্তু প্রথমে ক্যালকুলাস পার্ট নেই, মানে ইন্টিগ্রেশন এসব তো নেই, ডেরিভেটিভও খুব একটা ভালোভাবে ঠিকমতো নেই সব সিলেবাস সমস্ত বোর্ড। তো যে কারণে ফিজিক্স পড়তে গেলে তাদেরকে সবাইকে কি করতে হয়, প্রথমেই ম্যাথের ক্যালকুলাস পোর্শনটা সম্পর্কে একটু ডেপ থাকা দরকার, না হলে প্রত্যেক মুহূর্তেই আটকাবে। তো যে কারণে ডেরিভেটিভটা পড়তে হবে, ভীষণ ইম্পর্টেন্ট ফিজিক্সের জন্য। ডেরিভেটিভের কি কি পোর্শন আছে সেগুলো দেখবো, পুরো ডেরিভেটিভ পড়বো একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, ফিজিক্সের অ্যাপ্লিকেশন সমস্ত কিছু ডিটেলসে পড়বো। আচ্ছা, এটা হচ্ছে কাদের জন্য অবশ্যই ভিডিওটা, যারা নিট যেই প্রিপারেশন নিচ্ছ, ক্লাস 11-12 রয়েছে, সমস্ত বোর্ড, সিবিএসসি, আইএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যারা সেমিস্টারে রয়েছে ফার্স্ট সেমিস্টার, তো সবার জন্য, বা যাদের ম্যাথের একটু উইকনেস আছে অবশ্যই তারা দেখবে। হ্যাঁ, তাছাড়াও যারা ম্যাথে যথেষ্ট স্ট্রং তারাও কিন্তু দেখবে ভিডিওটা। কেন বলছি, কারণ তারা কম্পেয়ার করে দেখবে অন্যান্য ভিডিওর সাথে, বা তারা যেখানে বড় বড় ইনস্টিটিউটে বা যেখানে পড়ো না কেন সেখানে সেটার সাথে কম্পেয়ার করে দেখবে। এখানে অনেক কিছু নতুন জিনিস শিখবে, এমন কিছু শিখবে যেগুলো হয়তো তোমরা আগে পড়োনি, সেজন্য। ডেরিভেটিভ জানতে গেলে লিমিট জানতে হবে, ফাংশন জানতে হবে। আচ্ছা, আর কি জানতে হবে? ফিজিক্যাল সিগনিফিকেন্স বা ডেরিভেটিভ মানেটা কি, ডেরিভেটিভ মিনিংটা কি, অ্যাকচুয়াল মিনিং ডেরিভেটিভ। তো এই সমস্ত কিছু জানবো। তারপর ফিজিক্সের অ্যাপ্লিকেশন কি রয়েছে এবং তার কিছু এক্সট্রা অ্যাপ্লিকেশনও আছে, সেগুলো সমস্ত কিছু জানতে হবে। ফিজিক্সে জেনারেলি কি করা হয়, শুধু ফর্মুলা শেখানো হয় যে এটা ডেরিভেটিভ হয়, এটা যেমন এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ, তো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x। তো এইটা সবাই জানি। তো এরকম কিছু ফর্মুলা আছে, সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়, কজ এক্স হয়। তো এই ব্যাপারগুলো পরে করবো আমরা ফর্মুলাগুলো, কিন্তু এখানে শুধু ফর্মুলা আমরা শিখবো না, তার সাথে শিখবো এটা কেন হয়, সাইন এক্স এর ডেরিভেটিভ কজ এক্স কেন হচ্ছে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x কেন হচ্ছে। তো এই অনেক কিছু কেন উত্তর, যেগুলো হয়তো আমরা তো গুরুত্ব দিই না বা জানি না, বা অনেকের হয়তো জানার ইন্টারেস্ট আছে বাট সে তাদেরকে হয়তো শেখানো হয়নি সেভাবে। তো সেই কারণে আমরা কেন, অনেক কেন উত্তর আমরা এখানে দেখবো, যা কিছু করবো তার প্রত্যেকটা কেন উত্তর এখানে করবো। আচ্ছা, আরো বলে রাখি, যারা এই যে পুরো টপিকটা পড়ানো হবে ক্যালকুলাস পোর্শনটা, ফার্স্ট পার্টটা হচ্ছে ডেরিভেটিভ, আর সেকেন্ড পার্টটা একটা ক্লাস থাকবে যেটা ইন্টিগ্রেশন। আর এই রিলেটেড নোটস বা হোমওয়ার্ক, পিডিএফ এগুলোর জন্য ডেসক্রিপশনে দেখবে একটা নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, আর আমাদের মেনলি টার্গেট হচ্ছে ক্লাস 11-এর পুরো সিলেবাস, ক্লাস 12-এর পুরো সিলেবাস ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করা, আর তার সাথে সাথে নিট জেই পুরো প্রিপারেশনও যতটা তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করা যায়। আর তার সাথে যারা সেমিস্টারে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তাদেরও সেমিস্টারের আগে, অনেক আগে পুরো সিলেবাসটা কমপ্লিট করা হবে। তো একদম প্রথম থেকে শেষ চ্যাপ্টার পড়ার হবে ফিজিক্স। তার জন্য প্রথমে ম্যাথের যে কনসেপ্ট দরকার পড়ে ভীষণভাবে, তার ক্যালকুলাস পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট, তার আগে ডেরিভেটিভ পার্টটা আমরা করবো। তো শুরু করা যায়। হোয়াট ইজ ফাংশন? তো প্রথমে আমরা পড়বো কি, হোয়াট ইজ ফাংশন, ফাংশন জিনিসটা কি, ফাংশন জিনিসটা কিভাবে লেখা হয় তার জন্য জানা দরকার। তো প্রথমে আমরা লিখবো কি, y ইকুয়ালস টু ফাংশন, ফাংশনকে f দিয়ে ডিনোট করা হয়, এভাবে লেখা হয় ফাংশন অফ x। তার মানে এইটা কি বোঝাচ্ছে, যে y টা x এর উপর ডিপেন্ড করছে, y ডিপেন্ডস অন x। কিভাবে ডিপেন্ড করছে বা ডিপেন্ড করছে মানে কি, তার মানেটা হচ্ছে y চেঞ্জ হবে যদি আমি x এর চেঞ্জ করি, x কে যদি ভ্যারি করানো হয় তাহলে y এর ভ্যালু চেঞ্জ হবে। কিরকম তাহলে ফাংশন কি হতে পারে, ফাংশনের এক্সাম্পল একটা দেওয়া যাক। ফাংশনের এক্সাম্পল সাপোজ y ইকুয়াল টু x স্কয়ার। তাহলে এটা হচ্ছে এখানে y লিখছি, এখানে x লিখছি। তো যদি x এর ভ্যালু হয় 2, তখন y এর ভ্যালু হয়ে যাবে 4। যদি x এর ভ্যালু হয় 3, তো y এর ভ্যালু তখন হবে 9। তো এখানে দেখতে পাচ্ছি কি, x এর ভ্যালু চেঞ্জ করার সাথে সাথে y এর ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে। তার মানে বলতে পারি y টা x এর উপর ডিপেন্ড করছে। তো তার মানে এটাই বলা যেতে পারে যে y এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, x এর ভ্যালু চেঞ্জ হলে মানে y টা x এর উপর ডিপেন্ড করছে। এটাকে আমরা লিখে থাকি জেনারেলি y ইকুয়ালস টু ফাংশন অফ x, এটাকে বলা হয় ফাংশন অফ x। বোঝা গেছে? তাহলে ফাংশন জিনিসটা কি, ফাংশন জিনিসটা হচ্ছে এখানে এক্স এর উপর ওয়াইটা ডিপেন্ড করছে, এক্স এর উপর ডিপেন্ড করছে এরকম, তাহলে যা কিছুই আছে সেগুলি হচ্ছে ফাংশন। যেমন এক্সাম্পলের জন্য আমি বলতে পারি কিছু অ্যালজেব্রিক ফাংশন রয়েছে। তো অ্যালজেব্রিক ফাংশন কি রকম হতে পারে, এক্স স্কোয়ার, এটা কি অলরেডি বলেছি একটা ফাংশন। সিমিলারলি এক্স কিউ হবে একটা ফাংশন, এক্স নিজে একটা ফাংশন। তো যার মধ্যে এক্স আছে সেগুলোই হচ্ছে সমস্ত কিছু। আচ্ছা, আর কি আছে ফাংশন, তো আরো ফাংশন আছে, যেমন সাইন এক্স, ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স। তো এক্স এর ভ্যালু চেঞ্জ হলে ওয়াই ভ্যালু চেঞ্জ হবে, এক্স আছে মানে সেটা কি এক্স এর ফাংশন, বা কজ এক্স, বা ই টু দি পাওয়ার এক্স, বা লগ এক্স, প্রত্যেকটাই কি হবে এক্স এর
এগুলো প্রত্যেকটাকে কি বলতে পারি, ফাংশন অফ এক্স, প্রত্যেকটাই হবে এক্স এর ফাংশন। আরো কিছু ফাংশনের এক্সাম্পল দিচ্ছি। সাপোজ fx ইকুয়ালস টু 5, এখানে তো কোথাও x নেই, এখানে কি কোথাও x আছে, এখানে তো কোথাও x নেই, তাহলে এটাকে কি বলবো, এরকম টাইপের যদি ফাংশন হয় y ইকুয়ালস টু 5 বা fx ইকুয়ালস টু 5, সেক্ষেত্রে এটাকে বলা হবে কনস্ট্যান্ট ফাংশন। তো এটা মনে রাখতে হবে, এটাকে কি বলা হয়, কনস্ট্যান্ট ফাংশন, কারণ এটা x এর উপর ডিপেন্ডই করছে না, তো যে কারণে এটা একটা কনস্ট্যান্ট ফাংশন। ঠিক আছে, তো ফাংশন জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট, ডেরিভেটিভ বোঝার আগে ফাংশন সম্পর্কে তাই বুঝতে হবে। আর কি জানতে হবে, আর জানতে হবে লিমিট সম্পর্কে জানতে হবে, ডেরিভেটিভ বোঝার আগে আমাদের লিমিট সম্পর্কে জানতে হবে। হোয়াট ইজ লিমিট, লিমিটকে কিভাবে ডিনোট করা হয় তার আগে জেনে নিই। লিমিটকে জেনারেলি আমরা এরকম ভাবে লিখে থাকি, লিমিট এক্স টেন্ডস টু, সাপোজ বলছি 0, কোন একটা ফাংশন লিখবো, দিয়ে লিখবো লিমিট এক্স টেন্ডস টু 0। যেমন হচ্ছে একটা ফাংশন যদি বলি, বলা যেতে পারে এক্স স্কোয়ারই বললাম, যেটা আগে বলেছিলাম, তাহলে এখানে লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স স্কোয়ার, এটার মানেটা কি, এক্স টেন্ডস টু 0 মানে এখানে কি, এটার মানে কিন্তু এক্স ইকুয়াল 0 নয়, এটার মানে অবশ্যই এক্স ইকুয়াল টু 0 নয়। টেন্ডস টু 0 মানে হচ্ছে এক্স এর আমি এমন একটা ভ্যালু নেব যেটা খুব 0 এর কাছাকাছি, নিয়ারলি ইকুয়াল টু 0 বা 0 এর খুব কাছাকাছি ভ্যালুটা, তখন এটার ভ্যালু কি হবে। যেমন একটা ইন্টারেস্টিং একটা লিমিটেড এক্সাম্পল আমি দিই, সাপোজ লিমিট এক্স টেন্ডস টু 2, তো এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2 এরকম একটা ফাংশন আছে। তাহলে এখন কি হবে, তো এই নিচে এটা দেখলে কি বোঝা যাচ্ছে যে এক্স এর জায়গায় ভ্যালু যদি আমি 2 পুট করি, বা উপরেও যদি 2 পুট করি, উপরে তো অবশ্যই 0 পাবো, 4 মাইনাস 4, আর এখানেও নিচে যদি এক্স এর জায়গায় 2 পুট করি, তো 2 মাইনাস 2, নিচেও 0 পাবো। তো তাহলে তো 0 বাই 0 তো ক্যালকুলেট করা যায় না, তাহলে কি এটা নট ডিফাইন হবে, অবশ্যই না, নট ডিফাইন হবে না। কি করবো, এটাকে আমরা এরকম করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 4 মানে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, আর নিচে তো এক্স মাইনাস 2 ছিল, তো তাহলে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 কেটে গিয়ে হয়ে যাবে এক্স প্লাস 2। এখন আমি এক্স টেন্ডস টু 2, তো এটা যদি এক্স এর ভ্যালু 2 পুট করি তাহলে 4 পেয়ে যাবো। তো 0 বাই 0 এই ব্যাপারটাকে আমি অ্যাভয়েড করলাম, এখানে একটু ক্যালকুলেশনটাকে সিম্পলিফাই করে, বোঝা গেছে। তো তাহলে যেটা বলার সেটা হচ্ছে লিমিট, এখানে লিমিট ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। লিমিটটা বোঝাবার জন্য আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। মেইনলি লিমিট মানে আমাদেরকে বুঝতে হবে যে এক্স টেন্ডস টু 0 এই জায়গাটা আমার দরকার পড়বে ডেরিভেটিভে। কখনো এক্স টেন্ডস টু ইনফিনিটিও হয়, ডেরিভেটিভ হয়তো লাগবে না, এক্স টেন্ডস টু ইনফিনিটি মানে ইনফিনিটি বলে কিছু হয় না, কিন্তু টেন্ডস টু ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটির কাছাকাছি, মানে একটা হিউজ নাম্বার, খুব বড় একটা নাম্বার। টেন্ডস টু 0 মানে হচ্ছে খুব ছোট নাম্বার যেটা খুব 0 এর কাছাকাছি, এটুকু জানলেই হবে। হোয়াট ইজ ডেরিভেটিভ, এবার পড়বো আমরা ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। প্রথমত ডেরিভেটিভ জিনিসটা কি, একটু আগে আমরা পড়েছি ফাংশন, সেখানে আমরা কি দেখেছি, y ইকুয়ালস টু ফাংশন অফ এক্স, আমরা লিখতে পারি ফাংশন অফ এক্স, যেমন যেকোনো একটা এক্সাম্পল, সাপোজ এক্স স্কোয়ার দিয়ে তো প্রথম থেকে এক্সাম্পল দেওয়া হয়েছে, তো এক্স স্কোয়ারটাই আবার বললাম। তো y ইকুয়ালস টু ফাংশন অফ এক্স ইকুয়ালস টু সাপোজ এক্স স্কোয়ার। ডেরিভেটিভ মানে হচ্ছে, ডেরিভেটিভকে জেনারেলি ডিনোট করা হয় dy বাই dx, এটাকে জেনারেলি ডিভাইডেড বাই বলবো না, আমরা এভাবেই বলবো dy dx, dy বাই dx টা বলাটা জেনারেলি ঠিক না, তো dy dx বলবো। তো dy dx, dy dx টা কি বোঝাচ্ছে, এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে এটা কি, এটা মনে রাখতে হবে, এটার মিনিং হচ্ছে রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x। তার মানেটা কি, মানে x এর চেঞ্জ করার জন্য y এর যে চেঞ্জটা হচ্ছে সেটাকে আমরা বলবো dy dx। ঠিক আছে, এটাকে এরকম ভাবে পড়া হয় ডেরিভেটিভ, ডেরিভেটিভ অফ y, এখানে ডেরিভেটিভ অফ y টাকে লেখা হয় dy dx, আর এটাকে বলা হবে, এটার মানে হচ্ছে ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x। কেন, কারণ y হচ্ছে x এর ফাংশন, তাই x এর ভ্যালু চেঞ্জ হলে y এর ভ্যালু চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে, কোন একটা ফাংশন কতটা ফাস্ট চেঞ্জ হবে, বা রেট অফ চেঞ্জ অফ দ্যাট ফাংশন উইথ রেসপেক্ট টু আদার ফাংশন। তো এক্ষেত্রে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x, এটাকে আমরা বলছি ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x। বোঝা গেছে। তো জেনারেলি কি হয়, এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স যদি বলতে হয়, তাহলে এটা বলতে হবে যে কোনো একটা ফাংশন আছে, সাপোজ ফাংশনকে আমরা y ভার্সেস x এর গ্রাফ দিয়ে প্লট করতে পারি বা ড্র করতে পারি, যেটা আমি আগের ক্লাসে খুব ডিটেলসে y x এর বিভিন্ন রকম টাইপের গ্রাফ নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে আমি একটা যে কোনো র্যান্ডম টাইপের গ্রাফ ড্র করতে পারি। তো সাপোজ আমি একটা র্যান্ডম গ্রাফ ড্র করলাম। তো এখানে কি দেখবো, ডেরিভেটিভ মানে তাহলে কি বোঝাচ্ছে, যে চেঞ্জ ইন y ফর চেঞ্জ ইন x। তাহলে আমি x এর একটা কিছু চেঞ্জ করলাম, সাপোজ আমি এখানে ছিলাম, এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে গেলাম, তো আমি এখান থেকে এই পয়েন্টে গেলাম, তার জন্য আমার x এর চেঞ্জ কতটা হলো, তার জন্য আমার x এর চেঞ্জ হলো অলমোস্ট এতটা। আচ্ছা, তার জন্য y এর চেঞ্জ কতটা হলো, তার জন্য y এর চেঞ্জ হচ্ছে এতটা। তো এটা একটা কাইন্ড অফ ট্রায়াঙ্গেল টাইপের ফর্ম করছে, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে এখানটা। তো এটাকে ট্রায়াঙ্গেল ফর্ম করাতে গেলে এটা এরকম আমি ইমাজিন করতে পারি, হাইপোটেনিউস রয়েছে। তো এই যে অ্যাঙ্গেলটা, এটা যদি সাপোজ থিটা হয়, তাহলে এই চেঞ্জটাকে কি আমরা বলতে পারি ডেল্টা ওয়াই, আর অ্যালং এক্স অ্যাক্সিস চেঞ্জটাকে আমরা কি বলতে পারি ডেল্টা এক্স। তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এটা কি ডিনোট করছে, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স কি রিপ্রেজেন্ট করছে, তো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এখানে রিপ্রেজেন্ট করছে যে ডেল্টা ওয়াই তার চেঞ্জ কতটা হচ্ছে ডেল্টা এক্স এর চেঞ্জ হওয়ার জন্য, বা রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। তো এটাকে কি তাহলে আমরা ডিওয়াই ডিএক্স বলতে পারবো, এটাকে কি আমরা তাহলে ডিওয়াই ডিএক্স বলতে পারি, অবশ্যই পারি। একটা কন্ডিশন এখানে ফলো করতে হবে, যে এই যে এখানে একটা কার্ভ দেখতে পাচ্ছি, কার্ভ, তো এটা তো কোনো অ্যাকচুয়াল ট্রায়াঙ্গেল তো, বা রেশিও, কোনো ট্রায়াঙ্গেলের রেশিও সেটা তো ঠিকঠাক হচ্ছে না। এটা যদি ট্রায়াঙ্গেল থাকতো তাহলে আমি অবশ্যই বলতে পারতাম ডেল্টা ওয়াই ডেল্টা এক্স মানে ট্যান থিটা।
ট্যান যেটা ক্যালকুলেট করা যেতে পারে এখানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, কিন্তু একটাই কন্ডিশন, এটাকে হতে হবে স্ট্রেট লাইন, কিন্তু এখানে একটা কার্ভ আছে। তাহলে এটা স্ট্রেট লাইন তখনই হবে যখন, বা স্ট্রেট লাইন হিসেবে আমি ইমাজিন করতে তখনই পারবো যখন ডেল্টা এক্স ট্যান্স টু জিরো। একটু আগে লিমিট পড়ালাম, ডেল্টা এক্স ট্যান্স টু জিরো মানে যখন এই যে আমার উইথটা, এই যে লেন্সটা আমি নিচ্ছি, তো যখন এই লেন্সটা হবে খুবই কম, তার মানে কিরকম হবে, খুব ছোট ছোট, খুবই স্মল চেঞ্জের জন্য যখন দেখবো, তখন আমরা এটাকে বলতে পারি এটা ইকুয়াল টু ডেরিভেটিভ, বা এটা ইকুইভ্যালেন্ট টু ডেরিভেটিভ। বোঝা যাচ্ছে? তাহলে ডেরিভেটিভ মানে চেঞ্জ ইন ওয়াই ফর চেঞ্জ ইন এক্স, যখন এক্স এর চেঞ্জটা হচ্ছে নিয়ারলি ইকুয়ালস টু জিরো, মানে খুব স্মল চেঞ্জ অফ এক্স এর জন্য ওয়াই এর যে চেঞ্জটা হচ্ছে, তাহলে এই পুরো রেশিওকে আমরা বলতে পারি কি ইকুয়ালস টু ডেরিভেটিভ। আবার এই রেশিওটাকে আমরা বলতে পারি ট্যান থিটা এই ইনস্ট্যান্ট। তাহলে কোনো একটা পয়েন্টে যদি দেখা হয়, এখানে যদি আমি একটা গ্রাফ আবার ড্র করছি, তাহলে কোনো একটা পয়েন্টে আমি যদি দেখি এই পয়েন্টে, এই পয়েন্টের থেকে এই পয়েন্টে খুব কাছাকাছি দুটো পয়েন্টের যদি আমি যাই, তাহলে এই ট্যান থিটাটা, যেহেতু পয়েন্ট দুটো খুব ক্লোজ, তাহলে ট্যান থিটাটা বেসিক্যালি কি বোঝাবে, যে কোনো কার্ভের ট্যান থিটা জেনারেলি এটা বলে এটা ট্যানজেন্টকে ডিনোট করে। এই পয়েন্টে যদি ক্যালকুলেট করতাম, এটা হচ্ছে ট্যানজেন্ট, এই পয়েন্টে হলে, এটা আগের ক্লাসে খুব ভালোভাবে বোঝানো হয়েছে। তো যাই হোক, ট্যানজেন্টকে এটা বোঝাচ্ছে। তার মানে ডিওয়াই ডিএক্স মানে বলতে পারি যে কোনো কার্ভ, তার যে কোনো একটা ইনস্ট্যান্টে তার যে ট্যানজেন্ট, ট্যানজেন্টের ট্যান থিটাটা এখানে বেসিক্যালি ক্যালকুলেট করা হচ্ছে। আর ট্যানজেন্ট, কোনো ট্যানজেন্টের ট্যান থিটাটাকেই আমরা কি বলেছিলাম আগের ক্লাসে, স্লোপ। তো স্লোপ অফ দ্য ট্যানজেন্ট, এটা কি বোঝা গেছে কি বললাম? আচ্ছা, এটা আরেকবার ভালো, এখানে একটা গ্রাফ ড্র করেছি, সাপোজ এইটাই এখানে বোঝাচ্ছে y ইকুয়ালস টু ফাংশন অফ x, মানে এটা একটা y এর ভ্যালুটা x এর উপর ডিপেন্ড করছে, x এর বিভিন্ন ভ্যালুর জন্য y এর ভ্যালুটা বিভিন্ন রকম হচ্ছে, তাই এটা হচ্ছে y ইকুয়ালস টু ফাংশন অফ x। এখন এটার যদি ডেরিভেটিভ করতে চাই, বা ডেরিভেটিভ কি বোঝাচ্ছে, ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ কি বলছে, ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ বলছে যে যে কোনো কার্ভের, যে অ্যাকচুয়ালি ডেরিভেটিভ ব্যাপারটাই হচ্ছে, বা ডেরিভেটিভ মানেটাই হচ্ছে কিন্তু কোনো একটা ইনস্ট্যান্টে তার চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। তো সেটা মানে চেঞ্জ ইন ওয়াই ফর চেঞ্জ ইন এক্স, তো সেটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করছে কোনো একটা ইনস্ট্যান্টে, মানে কোনো একটা পয়েন্ট, এক্ষেত্রে এক্স এর কোনো একটা ভ্যালুর জন্য, মানে কোনো একটা পয়েন্টের জন্য যদি এই পয়েন্ট আমি ক্যালকুলেট করি, তাহলে এই পয়েন্টে কার্ভের যে ট্যানজেন্ট, মানে এরকম টাইপের একটা ট্যানজেন্ট পাবো, সেই ট্যানজেন্টটার স্লোপ, সেই ট্যানজেন্টটার স্লোপ, স্লোপ মনে আছে আগের ক্লাসে খুব ভালোভাবে পড়ানো হয়েছিল। স্লোপ বেসিক্যালি কি বোঝায়, স্লোপ, স্লোপ কার উপর ডিপেন্ড করছে, থিটার উপর। যে কোনো লাইন স্লোপ কার হয় যে কোনো লাইনের, আর কার্ভ হলে তার ট্যানজেন্টের স্লোপ আমরা বলতে পারি। তো এখানে কার্ভ আছে, তো সেটা ট্যানজেন্টের স্লোপ, তার ভ্যালুটা জেনারেলি হয়ে থাকে ট্যান থিটা। এখানে যদি এটা হয় তাহলে ট্যান থিটা স্লোপ ভ্যালুটাকে ডিনোট করছে। তেমনি এই পয়েন্টের স্লোপটা কি হবে, তো এখানে যেটা ট্যানজেন্ট, এই পয়েন্টে যে ট্যানজেন্টটা রয়েছে, তো এই পয়েন্টের ট্যানজেন্টটা এখানে স্লোপটাকে ডিনোট করবে, তাহলে এখানে স্লোপটা একটু যেমন কমে গেছে আগের থেকে দেখতে পাচ্ছি। আবার এই জায়গাটাতে স্লোপটাই দেখা যাচ্ছে কি অলমোস্ট জিরোর কাছাকাছি, বা জিরো বলা যেতে পারে। তাহলে এখানে এটা কি, এই পয়েন্টের ট্যানজেন্টটা হচ্ছে যেহেতু স্লোপটা জিরো, ট্যানজেন্টের স্লোপটা যেহেতু জিরো, তার মানে বলতে পারি এই পয়েন্টে অ্যাকচুয়ালি ডেরিভেটিভের ভ্যালুটা হবে জিরো, এই পয়েন্টে কিছু একটা ভ্যালু আসবে, তাই না? তাহলে ডেরিভেটিভ মানে হচ্ছে কি ডিওয়াই ডিএক্স। তাহলে ওয়াই আর এক্স এর যে গ্রাফ, মানে ওয়াই যে ফাংশনটা, সেটা যদি কোনো কার্ভ হয় বা লাইন হয় বা যে কোনো টাইপেরই হোক না কেন, তার স্লোপটাকে ডিনোট করবে ট্যানজেন্টের স্লোপ, স্লোপ অফ দ্য ট্যানজেন্ট। এটা হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স ডেরিভেটিভের ফর্মুলা। এবার কিছু ফর্মুলাতে আসা যাক, যে ফর্মুলাগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো ছাড়া একদমই ফিজিক্স মানে কিছু হবেই না। প্রত্যেকটা ক্যালকুলেশনের মাঝামাঝি দেখতে পাবো এই ফর্মুলাটা তো ভীষণ ইম্পর্টেন্ট। কি বলছে, তার ফাংশন একটা ওয়াই যদি হয় ফাংশন অফ এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স কি হবে, তো তাহলে ডিওয়াই ডিএক্স কি হবে, যদি সাপোজ ওয়াই ইকুয়ালস টু হয় এক্স টু দি পাওয়ার এন, তাহলে ডিওয়াই, ওয়াই এর জায়গায় কি লিখবো, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এইটার ফর্মুলা বলছে যে এই যে, এটা এইভাবে মনে রাখবো, পাওয়ারে যেটা আছে সেটা মাল্টিপ্লাই হয়ে কোথায় চলে আসবে, সামনে চলে আসবে, মানে ফার্স্টে আগে কি লিখবো এন, তারপর যেমন এক্স ছিল সেটা হবে, এখানে পাওয়ারটা ওয়ান ডিক্রিজ হয়ে যাবে, এন মাইনাস ওয়ান হয়ে যাবে। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, এই যে এই ফর্মুলাটা ভীষণভাবে দরকার। তো তাহলে একটা এক্সাম্পল দিলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। যদি ওয়াই হয়, সাপোজ এখানে বলছি যে যদি ওয়াই হয় এক্স কিউব, তাহলে ডিওয়াই ডিএক্স কি হবে, ডিওয়াই ডিএক্স সেক্ষেত্রে হয়ে যাবে ডিওয়াই ডিএক্স, এক্স কিউব আছে তাহলে থ্রিটা আগে চলে আসবে, মাল্টিপ্লাই হয়ে যাবে থ্রি ইন্টু, তারপর পাওয়ারটা ওয়ান ডিক্রিজ হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান মানে কত, থ্রি স্কোয়ার, তো থ্রি ইন্টু এক্স স্কোয়ার। আরো কয়েকটা এক্সাম্পল দেখা যেতে পারে ভালোভাবে বোঝার জন্য। তো একদম এক্স থেকেই শুরু করা যাক, এক্স এর ডেরিভেটিভ কি হবে, তো ওয়াই, সাপোজ ওয়াই যদি হয় এক্স, তাহলে ডিএক্স, ডিএক্স কি হবে, দেখে তো মনে হচ্ছে ওয়ান হবে, অ্যাকচুয়ালি ওয়ান হবে। তো ডিএক্স তার মানে এক্স এর ডেরিভেটিভ হয় ওয়ান, এটা মনে রাখতে হবে। লজিক কি, লজিক ফর্মুলাটা দিয়ে বলা যেতে পারে। তো এক্ষেত্রে কি রয়েছে, এক্স টু দি পাওয়ার ওয়ান, ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, তার মানে কি হয় ওয়ান, ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান মানে তো জিরো, তো এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, সেই জন্য শুরু ওয়ান। আচ্ছা, এবার ডিডি এক্স অফ এক্স স্কোয়ার কি হবে,
পাওয়ারটা সামনে চলে আসবে, দিয়ে পাওয়ারটা 1 ডিক্রিজ হয়ে যাবে, মানে x টু দি পাওয়ার 1 হবে, না লিখলেও চলবে। x কিউব তো করিয়েছি, আরেকবার বলছি x কিউবের ডেরিভেটিভ 3x স্কয়ার। সিমিলারলি x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ 4, পাওয়ারটা 1 ডিক্রিজ, তো x কিউব। সিমিলারলি x টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ 5, পাওয়ারটা 1 ডিক্রিজ, তো x টু দি পাওয়ার 4। খুবই সহজ ফর্মুলা, আশা করছি বোঝা যাচ্ছে। এবার একটু অন্যরকম বলি, সাপোজ ddx অফ যদি রুট এক্স থাকে তখন কি হবে? রুট এক্স থাকলে কি হবে? তো রুট এক্স থাকলে যেটা হবে, যেটা বুঝতে হবে রুট এক্স থাকলে কি হবে, তো রুট এক্স মানে কি স্কয়ার রুট অফ এক্স। এটা কি স্কয়ার রুট অফ এক্স, তার মানে কি এক্স টু দি পাওয়ার কত, হাফ। স্কয়ার রুট অফ এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে পাওয়ারটা সামনে মাল্টিপ্লাই হবে ইনটু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, তো এক্ষেত্রে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তো সেটা ইকুয়ালস টু হয়ে যাবে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে অ্যালজেব্রার ফর্মুলায় পড়লেছিলাম এক্সপোনেন্ট ফর্মুলা, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে হয়ে যাচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার হাফ। আবার এক্স টু দি পাওয়ার হাফ আমরা এটাও লিখতে পারি রুট এক্স, তো 1 বাই। বোঝা গেছে আশা করছি। সিমিলারলি যদি হতো 1 বাই এক্স স্কয়ার, এটার ডেরিভেটিভ কি হবে? 1 বাই এক্স স্কয়ারের ডেরিভেটিভ কি হবে? তো এটার মানে সেই একই বোঝাচ্ছে ddx অফ 1 বাই এক্স স্কয়ারটা আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস 2, সেক্ষেত্রে হয়ে যাবে মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3, আবার এক্স টু দি পাওয়ার মাইনাস 3 কে 1 বাই এক্স কিউব লিখতে পারি। বোঝা গেছে? কিছু ফর্মুলার বললাম। আচ্ছা, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হবে এটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। এটা তো জাস্ট ফর্মুলা, ফর্মুলা বলছে 0 হবে। কেন হবে? দুটো লজিক বলবো। একটা লজিক হচ্ছে বেসিক ডেফিনেশন বলছে যে dy dx মানে চেঞ্জ ইন y ফর চেঞ্জ ইন x, x এর চেঞ্জ হওয়ার জন্য y এর কি অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে সেটা রেশিওটাকে বোঝাচ্ছে dy dx। তাহলে এখানে যদি y টাই হয় কনস্ট্যান্ট, ডি হোয়ার সি ইজ এ কনস্ট্যান্ট, সি ইজ এ কনস্ট্যান্ট মানে কি y এর জায়গায় সি আছে, তো সিটা কনস্ট্যান্ট মানে y টা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে x এর যদি আমি কোনো চেঞ্জও করি, x এর ভ্যালু চেঞ্জ করি, কনস্ট্যান্ট ফাংশন মানে কি বলেছিলাম, যেমন একটা লিখেছিলাম কনস্ট্যান্ট ফাংশন হচ্ছে y ইকুয়ালস টু 5, তো এটা কি বোঝাচ্ছে যে x এর ভ্যালু যাই হোক না কেন y এর ভ্যালু অলওয়েজ 5 থাকবে, তাহলে y এর চেঞ্জ কত, তাহলে এখান থেকে কি বলবো ডেল্টা y কত, মানে y এর চেঞ্জ কত, অলওয়েজ y এর চেঞ্জ 0, কারণ অলওয়েজ y টা 5 থাকবে, তাহলে x এর ভ্যালু আমি যাই চেঞ্জ করি না কেন, তাহলে এখান থেকে ডেফিনিশন থেকে ইজিলি বোঝা যাচ্ছে ডেল্টা y dy dx 0 হবে যখন, কখন, when y ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে এটা কোনো নাম্বার হতে পারে 5 6 এরকম টাইপের, বা x ছাড়া যে কোনো কিছু, যেমন y ইকুয়ালস টু যদি a হয়, এখানে x নেই, x না থাকলেই বলে দেবো কি কনস্ট্যান্ট, তো dy dx যদি এটা x এর উপর ডিপেন্ড করছে না, তো dy dx হয়ে যাবে 0। গ্রাফ থেকে যদি বলি, এবার সেকেন্ড মেথড কি, গ্রাফ থেকেও খুব সুন্দর বোঝা যাবে, কারণ হচ্ছে আগের ক্লাসে আমি কনস্ট্যান্ট ফাংশনের গ্রাফ ড্র করেছিলাম, যারা ক্লাসটা দেখেছে বুঝতে পারবে কনস্ট্যান্ট ফাংশনের গ্রাফ কি হয়, y ভার্সেস x, কনস্ট্যান্ট y ইকুয়ালস টু 5, তো এটার গ্রাফ হবে অলওয়েজ প্যারালাল টু, বা y ইকুয়ালস টু যে কোনো কনস্ট্যান্ট ফাংশন সেটা হবে অলওয়েজ প্যারালাল টু x অ্যাক্সিস, তো এটা হয়ে যাচ্ছে y ইকুয়ালস টু সাপোজ 5 এর গ্রাফ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমি যদি x এর যাই চেঞ্জ করি না কেন, এখান থেকে এখানে গেলাম, তো x এর চেঞ্জ করলাম, y এর কত চেঞ্জ হলো, y এর তো কোনো চেঞ্জ হয়নি, তাহলে এখানে অলওয়েজ ডেল্টা y টা x আমি যাই চেঞ্জ করি না কেন y তো কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কোনো চেঞ্জ হচ্ছে না, তো তাহলে আমি বলতে পারি এখানে dy dx টা হয়ে যাবে 0। খুবই সিম্পল লজিক, খুবই ইজি কনসেপ্ট। আরো কিছু ফর্মুলা এখানে জানতে হবে, শিখতে হবে। এই ফর্মুলাটি খুব ইম্পর্টেন্ট। ফার্স্টের যে ফর্মুলাটা আছে কি বলছে, ডেরিভেটিভ অফ, যখন এরকম থাকবে সিটা কি বলেছি কনস্ট্যান্ট, আর ফাংশন অফ এক্স অন্য একটা ফাংশন আছে, তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হবে, শুধু যদি কনস্ট্যান্ট একা থাকতো তাহলে একটু আগে বললাম 0 হতো, কিন্তু এখানে কনস্ট্যান্টটা যদি অ্যাজ এ মাল্টিপ্লাই থাকে কোনো ফাংশনের সাথে, তাহলে সেই কনস্ট্যান্ট ফাংশনটা ডেরিভেটিভের বাইরে চলে যাবে, যেমন সিটা চলে গেছে f ড্যাশ x, এটাকে f ড্যাশ x মানে হচ্ছে অ্যাকচুয়ালি dy dx, তার মানে এটা কি বলতে পারি c ইনটু f ড্যাশ x কে dy dx এর শর্ট ফর্ম লেখা হয়, f ড্যাশ x মানে f x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, এটাকে আমরা f ড্যাশ x লিখতে পারি, বা এখানে আমি c ইনটু dy dx বলতে পারি। তাহলে c এর কোনো ডেরিভেটিভ হবে না, কনস্ট্যান্ট হলে সেটা ডেরিভেটিভের বাইরে চলে গিয়ে বাকি পোরশনটা ডেরিভেটিভ হবে। ফর এক্সাম্পল বলে রাখি, যেমন সাপোজ 5x কিউব, এটা ডেরিভেটিভ যদি করি কি পাবো, তো কনস্ট্যান্টের কোনো কিছু করার নেই, কনস্ট্যান্টটা জাস্ট বাইরে চলে যাবে ডেরিভেটিভের অ্যাজ এ মাল্টিপ্লাই হিসাবে, যেটা মাল্টিপ্লাই হবে পরে 5 ইনটু বাকি পোরশনটা ডেরিভেটিভ করবো, x কিউবের ডেরিভেটিভ জানা আছে কি হয় 3 ইনটু x স্কয়ার, তাহলে এটা অ্যানসার হবে 5 ইনটু 3 15x স্কয়ার। বোঝা গেছে? আচ্ছা, সিমিলারলি এটা এরকমও হতে পারতো যদি থাকতো ddx অফ x টু দি পাওয়ার 4/4, তাহলে তার ডেরিভেটিভ কি হতে গেলে কনস্ট্যান্ট ফাংশন কি আছে 1/4, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে শুধু x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ করব ইনটু x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ হয় 4 ইনটু x কিউব, তাহলে এর অ্যানসার হয়ে যাবে 4 4 কেটে গিয়ে অনলি x কিউব। এই ফর্মুলাটা একদম ইজি একটা ফর্মুলা। এখানে বলা হয়েছে ddx অফ ফাংশন অফ x প্লাস মাইনাস gx, মানে দুটি ফাংশনের যদি অ্যাডিশন বা সাবট্রাকশন থাকে, সেই ক্ষেত্রে ডেরিভেটিভটাও হয়ে যাবে ইন্ডিভিজুয়াল ফাংশনগুলোর ডেরিভেটিভ প্লাস মাইনাস, আবার একটা ফাংশন মানে ইন্ডিভিজুয়াল ফাংশনগুলোর ডেরিভেটিভ করে প্লাস মাইনাস যেটা থাকবে সেটা করতে হবে। যেমন এক্সাম্পল যদি বলি, তাহলে একটা ফাংশন হচ্ছে x স্কয়ার
আর একটা ফাংশন হচ্ছে সাপোজ প্লাস 5x প্লাস 2, তাহলে এই পুরোটার যদি ডেরিভেটিভ করতে চাই তো কি হবে, ফার্স্টে x স্কয়ারের ডেরিভেটিভ করব 2x হবে, প্লাস যেমন আছে লিখবো 5x এর ডেরিভেটিভ করব কি হবে, 5 তো কনস্ট্যান্ট, বাইরে চলে যাবে শুধু x এর ডেরিভেটিভ পড়েছি আমরা একটু আগে 1 হয়, তো 5 * 1 শুধু 5 লিখলে চলবে, আর শুধু এখানে একা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় 0, না লিখলেও চলতো 0, তাহলে आंसर হবে 2x + 5। আরো কিছু ফর্মুলা এখানে আমরা দেখতে পাচ্ছি, ddx অফ sin x, sin x এর ডেরিভেটিভ হয় cos x, মনে রাখতে হবে cos x এর ডেরিভেটিভ sin x, সব সময় sin x এর ডেরিভেটিভ পজিটিভ হচ্ছে, cos এর ডেরিভেটিভ কিন্তু মাইনাস। কেন হয় একটু পর পড়বো কেন হয়। আর কি করব, x স্কয়ারের ডেরিভেটিভ কি পেলাম 2x পেলাম, কেন হয়, x কিউবের ডেরিভেটিভ কি পেয়েছিলাম 3x স্কয়ার, কেন হয়, x এর ডেরিভেটিভ 1, কেন হয়, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, এটা তো বললাম। তো যাই হোক এগুলো কেন হয় কেন উত্তর একটু পর পড়বো। sin x এর ডেরিভেটিভ cos x, ফর্মুলা জাস্ট ফর্মুলা মনে রাখতে, tan x এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার x, cot x এর ডেরিভেটিভ minus cos স্কয়ার x, sec x এর sec x tan x, তাহলে একটা জিনিস এখানে দেখা যাচ্ছে খুব ভালোভাবে cos x, তো c দিয়ে যে টার্মগুলো স্টার্ট হচ্ছে cos x cot x আর cosec x, তাদের ডেরিভেটিভ অলওয়েজ মাইনাস, এরকম ভাবে মনে, যদি কেউ বলে না কেউ, তবুও যদি কনফিউজ হয়ে যাও, তো cos x cot x আর cosec x, c দিয়ে যে টার্মগুলো যে টার্মগুলো স্টার্ট হচ্ছে তাদের ডেরিভেটিভ অলওয়েজ নেগেটিভ পাচ্ছি, যেমন cos x এর -sin x, cot x এর -cos স্কয়ার x, cos x এর -cos x। আরো কিছু ডেরিভেটিভ ফর্মুলা দরকার পড়তে পারে, ddx অফ e টু দি পাওয়ার x খুবই সহজ, ফাংশনের কোনো চেঞ্জ হয় না, e টু দি পাওয়ার x ই থাকবে, a টু দি পাওয়ার x অতটা ফিজিক্সে দরকার পড়ে না, তাও জেনে রাখতে হবে a টু দি পাওয়ার x ইনটু log a, এইটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, log x এর ডেরিভেটিভ কিন্তু হয় 1/x, এটা অবশ্যই মনে রাখতে হবে। প্রোডাক্ট রুল কি বলছে, তো যদি দুটো ফাংশন অ্যাজ এ প্রোডাক্ট থাকে তাদের ডেরিভেটিভ কি হবে, সেক্ষেত্রে হবে যে কোনো একটা ফাংশনকে কনস্ট্যান্ট ধরে বাকি ফাংশনটার ডেরিভেটিভ করব, যেমন এখানে gx টাকে ফার্স্টে কনস্ট্যান্ট নিয়েছি, মানে কিছু করব না, অ্যাজ ইট ইজ লিখে দেব যেমন আছে, দিয়ে বাকি কি করে আছে fx, তো fx টার ডেরিভেটিভ করব, fx এর ডেরিভেটিভ করলে কি পেয়েছি f ড্যাশ x পেয়েছি, তাহলে f ড্যাশ x ইনটু gx প্লাস যেটার আগে ডেরিভেটিভ করেছিলাম এবার সেটাকে কনস্ট্যান্ট ধরব, যেটা করিনি সেটার ডেরিভেটিভ করব, এই সিম্পল ফর্মুলা। একটা एग्जांपल দিচ্ছি বুঝতে বোঝার সুবিধার জন্য, সাপোজ x sin x, এটা যদি ডেরিভেটিভ বলা হয় কি হবে, x এর ডেরিভেটিভ, তাহলে ফার্স্ট আমি x টাকে কনস্ট্যান্ট ধরছি, sin x এর ডেরিভেটিভ কি হয় cos x প্লাস, এবার sin x টাকে কনস্ট্যান্ট নেব, x এর ডেরিভেটিভ কি হয় 1, তাহলে এটার অ্যানসার হয়ে যাবে x cos x প্লাস sin x, কারণ sin x * 1 sin x, এভাবে করতে হচ্ছে। এই রুলটা অতটা দরকার পড়ে না, এটাকে আমরা এই রুলটা দিয়েও কনভার্ট করে করতে পারি, যাই হোক তবু ফর্মুলাটা অনেক সময় দরকার পড়ে, মাঝে মাঝে দরকার পড়ে, তো ডিভিশনের জন্য কি হচ্ছে সেটা দেখতে হবে, ফাংশন অফ x বাই gx যদি থাকে gx স্কয়ার হয়ে যাবে, একই রকম ভাবে সেই একই কনসেপ্ট আবার এটার মধ্যে এখানে মাইনাস হবে। চেন রুল, মোস্ট ইম্পর্টেন্ট রুল, dy dx যদি এখানে আমরা যদি অন্য কোনো একটা ফাংশন থাকে dy du ইনটু du dx লিখতে পারি, অন্য একটা ফাংশনের থ্রু দিয়ে আমরা এভাবে লিখতে পারি, কি রকম হবে ব্যাপারটা, তো এটা বোঝার জন্য যদি দুটো জিনিস এখানে জানতে হবে, একটা হচ্ছে সাপোজ sin x স্কয়ার, এইটা ডেরিভেটিভ বলেছে করতে, তো তখন বলবে যে স্যার sin x স্কয়ারের ডেরিভেটিভ, sin x এর তো ডেরিভেটিভ জানি cos x হয়, বা শুধু x স্কয়ারের ডেরিভেটিভ জানি 2x হয়, কিন্তু sin x স্কয়ার আছে তাহলে কি করে করব, এটা তো জানা নেই, x স্কয়ারের ডেরিভেটিভ শুধু সেটা, সাপোজ x স্কয়ার, লেট আস অ্যাসিউম দ্যাট u ইকুয়ালস টু x স্কয়ার, therefore du dx কি হবে, এটার মানে কি ডেরিভেটিভ অফ u উইথ রেসপেক্ট টু x, তো এটারও ডেরিভেটিভ অফ x উইথ ডেরিভেটিভ অফ x স্কয়ার উইথ রেসপেক্ট টু x, তার মানে কি হয় পড়ে এসেছি অলরেডি 2x হয় এটা ডেরিভেটিভ, তো du dx এর ভ্যালু হবে 2x, বোঝা যাচ্ছে। এবার যে ফাংশনটা আমি লিখেছিলাম সেটাকে যদি u দিয়ে লিখি তাহলে কি লিখবো sin u, কেন sin u লিখলাম, কারণ u এর জায়গায় আমি x স্কয়ারের জায়গায় আমি u নিয়েছি তাই sin u, তো sin u এর ডেরিভেটিভ কি হবে, আচ্ছা sin u এর ডেরিভেটিভ তো x এর রেসপেক্টে করা যাবে না, কিন্তু u এর রেসপেক্টে আমি করতে পারবো, কিন্তু আমাকে তো বলা হয়েছিল x এর রেসপেক্টে করতে, তাহলে এখানে আমাকে লিখতে হবে du, কেন, কারণ এই যে বলেছি dy du ইনটু du dx মানে হচ্ছে dy dx, তাহলে এটা যদি আমি y নিই ফাংশনটা, পুরো ফাংশনটা যদি y হয় মানে y যদি sin x স্কয়ার হয়, তো এখন হয়ে যাবে ddu অফ sin u, যার ভ্যালু আমরা জানি sin u এর ডেরিভেটিভ হবে কি cos u, আর du dx এর ভ্যালু তো অলরেডি ক্যালকুলেট করা আছে, সেটা হবে কি 2x। আচ্ছা এবার cos u মানে কি নিয়েছিলাম x স্কয়ার, তাহলে এটা লিখবো cos x স্কয়ার ইনটু 2x, এটা হয়ে যাবে आंसर। তাহলে এখানে কি করলাম dy ফর্মুলা ইউজ করলাম, এখানে যেটা ফর্মুলাটা ইউজ করলাম dy dx ইকুয়ালস টু d du অফ sin u মানে কি ছিল y, তার মানে এখানে অ্যাকচুয়ালি যে ফর্মুলাটা ইউজ হয়েছে সেটা যদি আমি এখানে লিখি, তো dy dx ইকুয়ালস টু যে ফর্মুলাটা ইউজ করলাম d du অফ sin u মানে কি y, তো dy du করেছিলাম ইনটু du dx করলাম, যেটা হচ্ছে এই ফর্মুলাটা, এটাকে বলা হয় চেন রুল। তো চেন রুল যখন কখন ইউজ করব, যখন আমরা সিম্পল x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো না, x এর যখন একটা ফাংশন থাকবে, একটা ফাংশনের মধ্যে যখন আরেকটা ফাংশন থাকবে তখন আমরা চেন রুল ইউজ করব।
বোঝা গেছে। আরেকটা এক্সাম্পল দেখা যাচ্ছে রুলটা যেটা একটু ইম্পর্টেন্ট, যেমন এ এক্স প্লাস বি হোল স্কোয়ার বা হোল কিউব ওয়াই প্লাস টু এটা আছে। তো এটা তো ডেরিভেটিভ করতে গেলে করা যাবে না, আর যেখানে এ আর বি হচ্ছে কনস্ট্যান্ট সাপোজ, তো এটা ডেরিভেটিভ এরকম করা যাবে না। তো কি করবো তার জন্য, লেট আস অ্যাসিউম দ্যাট এ এক্স প্লাস বি ইকুয়ালস টু ইউ। দেয়ারফর ডি ইউ ডিএক্স কি হবে, ইউটাকে আগে লিখলাম। তো দেয়ারফর ডি ইউ ডিএক্স কি হবে, মানে এটা ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে, এ এক্স এর ডেরিভেটিভ আমরা জানি কি হয়, অনলি এ হবে, কারণ এটা কনস্ট্যান্ট, এক্স এর ডেরিভেটিভ 1, তো লেখার দরকার নেই। আর এটাও কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়ে যায়, কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় 0, শুধু এ। তো ডি ইউ ডিএক্স এর ডেরিভেটিভ হচ্ছে অনলি এ। এবার ফর্মুলা বলছে যে ডিওয়াই ডিএক্স এর ফর্মুলা ইকুয়ালস টু ডিওয়াই ডিইউ ইনটু ডিইউ ডিএক্স। তো এখানে ডিওয়াই ডিইউ কি হবে, ওয়াই এর জায়গায় কি লিখবো, ওয়াই এর জায়গায় লিখবো এক্স প্লাস বি হোল কিউব, এক্স প্লাস বি তো নেওয়া হয়েছে ইউ, তাহলে ইউ এর হোল ইনটু ডিইউ ডিএক্স। তো ডিইউ ডিএক্স মানে কি, এখানে এ। তাহলে অ্যান্সার পাওয়া যাচ্ছে ইউ কিউবের ডেরিভেটিভ হয় 3u স্কয়ার ইনটু এ। আচ্ছা, ইউ এর ভ্যালুটা এবার পুট করতে হবে, মানে হচ্ছে 3ax প্লাস বি হোল স্কয়ার ইনটু, তো আলটিমেটলি অ্যান্সারটা আসছে এটাই, 3 ইনটু এ ax প্লাস বি হোল স্কয়ার। এটা শর্ট ট্রিক, প্রথম প্রথম এভাবে শিখতে হবে। তবে এটা শর্ট ট্রিক হচ্ছে, এরকম ভাবে মনে রাখা যেতে পারে যে এখানে x নেই, আমরা x এর ডেরিভেটিভ জানি, মানে x বলতে ax প্লাস b আছে, কিন্তু ax প্লাস b না থেকে যদি x থাকতো তাহলে হতো x কিউব, যার ডেরিভেটিভ হয় কি 3x স্কয়ার, এইটা আমাদের জানা আছে। কিন্তু এখানে তো x নেই, একটা বড় টার্ম আছে, তাহলে আমরা ভেবে নেবো এটা x, এটা হচ্ছে শর্ট ট্রিক। তাহলে ভেবে নেবো x, তাহলে এটা ডেরিভেটিভ কি হবার কথা, যদি এটা x ই হতো তাহলে এটা ডেরিভেটিভ হবে 3 ইনটু ax প্লাস b হোল স্কয়ার। ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে x নেই, তার বদলে এইটা আছে, তো আমরা এরকম ভাবে লিখতে পারি না। তার সাথে তাহলে কি করব, যেটাকে আমরা x ধরেছি, কোনটাকে x নিলাম, পুরোটাকে x নিয়েছি, x প্লাস বিটাকে, তাহলে ইনটু আবার সেটার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে ইনটু ax প্লাস b এর ডেরিভেটিভ করলাম a হয়, তাহলে ইনটু a, তাহলে এটা হয়ে যাবে ইনটু a। এটা অ্যান্সার, এটাই অ্যান্সার এসেছিল আলটিমেটলি। সলিউশন প্র্যাকটিস এর এখানে কিছু দেওয়া হয়েছে, তো নিজেরা এগুলো করবে, কিছু সহজ সহজ কোশ্চেন আছে, একদমই সহজ প্রথম দিকের গুলো আছে, পরের দিকের একটু টাফ আছে, যেগুলো একটু চেন রুল ইউজ করে করতে হবে। প্রথমে দিকের একদম ইজি কোশ্চেন আছে, এটা সবাই স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা আমি পিডিএফ ফরম্যাটে চাইলে ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওটাতে কেন এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কেন 2x বা এক্স কিউবের ডেরিভেটিভ কেন, এই কেন উত্তর এবার দেবো, এক্স কিউবের ডেরিভেটিভ কেন 3x স্কোয়ার, বা শুধু এক্স এর ডেরিভেটিভ কেন। আচ্ছা, এটা কিসের গ্রাফ ড্র করা হয়েছে, এটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফ ড্র করা হয়েছে। ঠিক আছে, তো y ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফ, ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ কি হবে গ্রাফ থেকে আমরা বুঝবো, আমরা বুঝবো যে কেন এটার ডেরিভেটিভ হচ্ছে 2x, এটার কেন এটার ডেরিভেটিভ হচ্ছে 2x, সেটা গ্রাফ থেকে বুঝবো। ডেরিভেটিভের ফিজিক্যাল সিগনিফিকেন্স বলেছিলাম যে dy dx ইকুয়ালস টু ডেল্টা y বাই ডেল্টা x যখন ডেল্টা x টেন্ডস টু 0, বা এখানে লিমিট ডেল্টা x টেন্ডস টু 0, তো যখন ডেল্টা x টার ভ্যালুটা খুবই কম, নিয়ারলি ইকুয়ালস টু 0, তখন ডেল্টা y বাই ডেল্টা x এর চেঞ্জটা কেমন হচ্ছে, বা যে কার্ভ লাইনটা যেটা রয়েছে তার ট্যানজেন্টের স্লোপটা কেমন হবে সেটা দেখবো। এবার একটা কথা বারবার বলেছি যে ডেরিভেটিভ মানে হচ্ছে যে চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, সেটা কিন্তু কোনো একটা ইনস্ট্যান্টে, মানে কোনো একটা পয়েন্টে। তাহলে এখানে যেমন বিভিন্ন পয়েন্ট রয়েছে, যেমন এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি একটা অরিজিন, বা বিভিন্ন পয়েন্টে এই ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটাও বিভিন্ন রকম হবে। তো সেটাই দেখবো। সাপোজ যদি আমি অরিজিনে দেখি, তো একদম অরিজিনে এখানে আমরা কি করবো, একটা চেঞ্জ দেখবো। তো ডেল্টা এক্স নিলাম, এবার চেঞ্জটা তো যথেষ্ট বড়, কিন্তু আমাকে কি করতে হবে, ডেল্টা এক্সটা যেন টেন্ডস টু 0 হয়। তাহলে এক্ষেত্রে আমরা ভ্যালুটা নেবো কি, খুব স্মল একটা ভ্যালু নেবো। তো খুব স্মল ডেল্টা এক্স এর ভ্যালু নেওয়ার জন্য আমরা এটাকে জুম করতে পারি গ্রাফটাকে। তো এটাকে যদি জুম করা হয় তাহলে এখন ডেল্টা এক্সটা 0-র কাছাকাছি পৌঁছাবে, তো এমন ডেল্টা এক্সটা নেবো যেটা ভ্যালুটা খুব স্মল। তাহলে তখন দেখবো ডেল্টা ওয়াই এর চেঞ্জটা কি হচ্ছে, তো কন্টিনিউসলি জুম করতে থাকছি। তো এখন দেখা যাচ্ছে 0-র কাছাকাছি পয়েন্টে ডেল্টা এক্সটা যদি নেওয়া হয় টেন্ডস টু 0, তো এখানে দেখা কি যাচ্ছে যে ডেল্টা ওয়াইটা, তো এখন ডেল্টা ওয়াই এর কোনো চেঞ্জ নেই। তার মানে এটা কি বোঝাচ্ছে, এইটা বোঝাচ্ছে যে অরিজিনে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি এর, বা এই যে কার্ভ ছিল তার স্লোপটা 0, এখানে স্লোপটা 0 বোঝাচ্ছে। তাহলে স্লোপটা যদি 0 হয়, স্লোপ মানি কি, স্লোপ মানি হচ্ছে ডেরিভেটিভ, তাহলে ডেরিভেটিভটা অ্যাট অরিজিন হবে কত, 0। এটা বোঝা গেল। আচ্ছা, এবার অন্য কোনো একটা পয়েন্টে যদি দেখি, কেন বলছি, বারবার বলেছি বিভিন্ন পয়েন্টে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে কোনো একটা ইনস্ট্যান্টে ওয়াই এর চেঞ্জ উইথ রেসপেক্ট টু এক্স, তার মানে কোনো একটা পয়েন্টে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু। তো এবার অন্য কোনো একটা পয়েন্টে দেখবো যে কি হচ্ছে ভ্যালুটা। তো অ্যাট এক্স ইকুয়ালস টু 1, তখন ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কি হবে, ডিওয়াই ডিএক্স মানে কি, ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স অ্যাট হোয়েন ডেল্টা এক্স টেন্ডস টু 0। তার মানে ডেল্টা এক্স যদি খুব স্মল হয়, তো সেক্ষেত্রে এখানে চেঞ্জটা কেমন হচ্ছে দেখবো, মানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, বা বলতে পারি ট্যানজেন্টটা স্লোপটা কেমন হচ্ছে এখানে দেখবো। তো দেখার জন্য তাহলে কি করতে হবে, এই পয়েন্টে যেটা করতে হবে সেটা হচ্ছে জুম করে দেখবো যে ডেল্টা এক্সটা যখন টেন্ডস টু 0 তখন চেঞ্জটা কেমন লাগছে। তো সেই জন্য যদি জুম করতে থাকি কন্টিনিউয়াসলি, তো অলমোস্ট একটা স্ট্রেট লাইন টাইপের পয়েন্ট আসছে অ্যাট এক্স ইকুয়ালস টু 1, মানে এই জায়গাটাই।
স্ট্রেট লাইন টাইপের আসছে। তো ওইটাই আমি বলছিলাম যে যখন ডেল্টা এক্স টেন্ডস টু 0 হয়ে যাবে, ডেল্টা এক্স টেন্ডস টু 0 মানে কার্ভ লাইনটা তখন আর কার্ভ থাকবে না, তখন সেটাকে আমরা অ্যাজ এ স্ট্রেট লাইন কনসিডার করতে পারি। তো সেই জন্য তখন যে স্লোপটা পাবো, আর সেক্ষেত্রে স্লোপটা কি পাচ্ছি, তো এটা দেখেই বোঝা যাবে যে ক্ষেত্রে স্লোপটা হবে, দেখা যাবে এটা স্লোপটা হবে অলমোস্ট 2 এর ইকুয়াল। তো এখানে খুব কম ভ্যালুর জন্য যদি দেখতে পাবো এখানে ক্যালকুলেট করলে এটা স্লোপটা কি হচ্ছে, এই যে যদি আমি এখান থেকে দেখি এই চেঞ্জটা, তাহলে এখানে স্লোপটা কত, ডেল্টা ওয়াই হয়ে যাবে অলমোস্ট 0.1, আর ডেল্টা এক্সটা এখানে হচ্ছে কত অলমোস্ট 0.5। তো 0.1/0.5, তো সেটা পাবো কি 2। তাহলে এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2। ঠিক আছে, বোঝা গেছে। অরিজিনাল ফাংশনটাই আসা যাক। তো সেটা পেয়েছিলাম 2 অ্যাট এক্স ইকুয়ালস টু 1 এ ভ্যালুটা হচ্ছে 2। তো এরকমভাবে যদি কন্টিনিউয়াসলি ক্যালকুলেট করা যেতে থাকে, তো এইভাবে যদি কন্টিনিউয়াসলি ক্যালকুলেট করতে থাকি, তো যেটা হবে এক্ষেত্রে সেটা, যদি আমি গ্রাফটা এখানে ড্র করি, তো কি দাঁড়াচ্ছিল ব্যাপারটা, y ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফ। তো y ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফ যেটা হবে এরকম কিছুটা, তো গ্রাফটাতে ছিল এরকম টাইপের। তাহলে অ্যাট এক্স ইকুয়ালস টু 0, অ্যাট এক্স ইকুয়ালস টু 0 ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা কি পেয়েছিলাম 0। অ্যাট এক্স ইকুয়ালস টু 1 এখনই দেখলাম ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা কি পেয়েছি 2। তো সিমিলারলি এরকম ভাবে ক্যালকুলেট করতে করতে দেখতে পাবো কি ডিওয়াই ডিএক্স এর ভ্যালু অ্যাট এক্স ইকুয়ালস টু 2, ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা পাওয়া যাচ্ছিল 4। এবার এই ভ্যালুগুলোকে যদি গ্রাফে প্লট করা হয়, তো তখন দেখতে পাবো ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা হচ্ছে এক্স্যাক্টলি সেম 2x এর। তার মানে যে ফাংশনটা ডিওয়াই ডিএক্স তো নিজে একটা ফাংশন, এটাও তো নিজে একটা ফাংশন x এর, সেই ফাংশনটার ভ্যালু কি দাঁড়াবে 2x। একই লজিক 3x স্কোয়ারের জন্য হবে, এক্স কিউ এর জন্য হবে। এক্স কিউ আর এক্স স্কোয়ারের মধ্যে ডিফারেন্সটা কোথায়, কারণ এক্স কিউ এর গ্রাফটা আরও স্লোপটা বেশি, মানে এরকম যাবে। তো এটাও যদি দেখা যায় অ্যাট এক্স ইকুয়ালস টু 0 তে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা পাবো 0, অ্যাট এক্স ইকুয়ালস টু 1 এ এক্ষেত্রে ডিওয়াই ডি এর ভ্যালুটা পাবো, অ্যাট এক্স ইকুয়ালস ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা পাবো অ্যাট এক্স ইকুয়ালস টু 1 এ 3। ঠিক আছে, অ্যাট এক্স ইকুয়ালস টু 2 তে পাবো 12। তো এরকম ভাবে দেখাই যাচ্ছে এখানে যে অ্যাকচুয়ালি ডেরিভেটিভ মানে কি স্লোপ, এখানে স্লোপটা 0, এখানে স্লোপটা ক্যালকুলেট করলে পাওয়া যাবে 3, এই জায়গাটায় স্লোপটা আরো বেশি হয়ে যাচ্ছে, ক্যালকুলেট করলে পাওয়া যাবে 12। তো এরকম করলে যে ফাংশনটা আলটিমেটলি পাবো সেটা হয়ে যাবে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 3x স্কোয়ার। কিন্তু ডিওয়াই ডিএক্স ডিডিএক্স অফ এক্স সেটা ইকুয়ালস টু কেন 1 হয়, তো সেটা ইকুয়ালস টু 1 কারণ x এখানে y হচ্ছে কি y ইকুয়ালস টু x। তো y ইকুয়ালস টু x, তার ফাংশনটা কেমন হয়, তো তার ফাংশনটা হয় এটা হচ্ছে y ইকুয়ালস টু x এর ফাংশন। ঠিক আছে, তো এখন এবার যদি আমি দেখি এটা তো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো স্ট্রেট লাইনের ক্ষেত্রে অলওয়েজ যে পয়েন্টেই নিই না কেন আমি, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এটা অলওয়েজ কনস্ট্যান্ট হবে, যে কোনো দুটো পয়েন্ট, কারণ স্ট্রেট লাইনের স্লোপ আমরা জানি কনস্ট্যান্ট হয়, আগে পড়েছি। তো স্ট্রেট লাইনের স্লোপ যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এখানে স্লোপ মানি ডেরিভেটিভ, আর সেটার ভ্যালুটা কি হবে, যেহেতু ওয়াই কাস টু এক্স আছে, তো ডেল্টা ওয়াই আর ডেল্টা এক্স, অ্যাকচুয়ালি ওয়াই কাস টু এক্স মানে প্রত্যেকটাই লাইনের কোঅর্ডিনেটের এক্স এর যা ভ্যালু ওয়াই তাই ভ্যালু, তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স দুটোরই ভ্যালু সেম হবে, তো সেক্ষেত্রে পাবো আমরা 1। তো সেই জন্য এটার ডেরিভেটিভ হয়ে যায় 1। এবার পড়বো সাইন এক্স এর ডেরিভেটিভ কেন কজ এক্স, বা কজ এক্স এর ডেরিভেটিভটা কেন মাইনাস সাইন এক্স। তো এটা বোঝার জন্য গ্রাফ ড্র করা হলো। ঠিক আছে, তো এবার সাইন এক্স এর যে গ্রাফটা, আমরা পাচ্ছি সেই গ্রাফটা থেকে কি দেখবো, তো এই যে অ্যাট এক্স ইকুয়ালস টু 0 এই পয়েন্টটাতে কি হচ্ছে, তো অ্যাট এক্স ইকুয়ালস টু 0 তে কি ঘটবে, এটা স্লোপটা কেমন পাবো, এই কার্ভের স্লোপ সেটাই ডিনোট করছে এটা ডেরিভেটিভ। তাহলে এই কার্ভের স্লোপটা কি রকম হবে অ্যাট এক্স ইকুয়ালস টু 0 সেটা বোঝার জন্য আমাকে গ্রাফটাকে কি করতে হবে, কি কন্ডিশন বলেছি, ডেল্টা এক্সটা হতে হবে ট্যান্স টু 0। তাহলে গ্রাফটাকে একটু জুম করে নেওয়া যাক, জুম করলে দেখতে পাবো স্লোপটা বা কার্ভটা অলমোস্ট স্ট্রেট লাইন টাইপের হয়ে গেছে, তাই না। আর এখানে খুব স্পষ্টই দেখা যাচ্ছে যে এটা একটা স্ট্রেট লাইনের মতো বোঝাচ্ছে, তাহলে স্লোপটা ক্যালকুলেট করার সুবিধার ক্ষেত্রে, তো স্লোপটা যদি ক্যালকুলেট করি তাহলে কি দেখবো, ডেল্টা ওয়াই এর চেঞ্জ হচ্ছে 1, ডেল্টা এক্স এর চেঞ্জ হচ্ছে কত 1। তাহলে এই যে এটা হচ্ছে যদি ট্যান থিটা নেওয়া যায়, তো তাহলে এখানে ডিওয়াই ডিএক্স যদি লিখি অ্যাট এক্স ইকুয়ালস টু 0 তে ডিওয়াই ডিএক্স কি পাচ্ছি, তো এখানে খুব অবশ্যই বোঝা যাচ্ছে যে ডিওয়াই ডিএক্স মানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এখন আমি লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, কেন, কারণ আমরা এই এক্সটা কিন্তু অলমোস্ট 0 এর কাছাকাছি নিয়ে ফেলেছি, তাই না। এটা কন্ডিশন ছিল তখনই যখন ডেল্টা এক্সটা খুব স্মল হবে, তো এখানে খুবই স্মল। তো এখন দেখতে পাচ্ছি কি ওয়াই এর যা চেঞ্জ এক্স এরও তাই চেঞ্জ। তো সাইন এক্স এর গ্রাফের অ্যাট এক্স ইকুয়ালস টু 0 তে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স 1/1 মানে 1। বোঝা গেছে। আচ্ছা, আবার আগের পজিশনে ফিরে যাই। হলো এইবার অ্যাট পাই/2 যদি দেখা হয়, ঠিক আছে, এইটা হচ্ছে মোটামুটি 90 ডিগ্রিতে সাইন, তো সেটার ক্ষেত্রে আবার তাহলে জুম করে দেখতে হবে। তো এখানে দেখা যাচ্ছে কি পাই/2 তে যে ভ্যালুটা পাচ্ছি স্লোপের, তো এখানে স্লোপটার ভ্যালু কি হচ্ছে, এটা হচ্ছে স্লোপ মানে কি অলমোস্ট এটা স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইন হলে কি হয়, স্লোপ 0। তো এখানে দেখতে পাচ্ছি তাহলে বলতে পারবো কি এই জায়গাটাই হয়ে যাবে ডিওয়াই ডিএক্স 0। ঠিক আছে, বোঝা গেছে। তো সিমিলারলি আবার আগের পজিশনে ফিরে যাওয়া যাক। এবার আবার
180 ডিগ্রি মানে পাই, পায়ের ক্ষেত্রে এই পয়েন্টটা হচ্ছে পাই। তো আবার সেই পাইটাকে যদি আমি করি একই রকম, এখানে যেটা ছিল পজিটিভ স্লোপ এটা পাবো কি নেগেটিভ স্লোপ -1 হয়ে যাবে তাহলে, তাই না? আবার এখানে পাবো কি 0, এই জায়গাটাতে স্লোপটা হবে 0, এই জায়গাটা কি হচ্ছে -1 হবে এখানটা, এখানে যেমন পেয়েছিলাম +1 আর এখানে পেয়েছিলাম স্লোপটা 0। তাহলে দেখতে পাচ্ছি যে dy dx যখন yটা হচ্ছে sin x তখন at x = 0 তে স্লোপের ভ্যালু 1, at x = π/2 বা 90 ডিগ্রিতে স্লোপের ভ্যালু 0, আবার at x = 180 ডিগ্রিতে হচ্ছে স্লোপের ভ্যালু -1। তো এইরকম ভাবে চলতে থাকছে। এখন তাহলে এখান থেকে কি পেলাম, এখান থেকে কি পেলাম যে at x = 0 আর dy dx ভ্যালুগুলো কি পাচ্ছিলাম, at x = 0 তে dy dx পেলাম 1 +1, at x = 90 ডিগ্রিতে dy dx কত পেয়েছিলাম 0, আবার 180 ডিগ্রিতে dy dx পেয়েছিলাম -1। তো এই যে ভ্যালুগুলো এগুলো কিসের গ্রাফকে বোঝাচ্ছে, at x = 0 তে 1, তারপর হয়ে যাচ্ছে 0, তারপর হয়ে যাচ্ছে -1। তো এটা বেসিক্যালি cos x এর গ্রাফকে বোঝাচ্ছে। তো কেন হয় cos x, এই যে cos x কেন হচ্ছে, sin x এর ডেরিভেটিভ বোঝা গেছে, সিমিলারলি cos x এর ডেরিভেটিভও তাই হয়। cos x এরও যদি গ্রাফটা ড্র করা হয় তো সেক্ষেত্রে আমরা পাবো cos এর গ্রাফ হয় জেনারেলি এরকম টাইপের। তো এই জায়গাটাতে স্লোপটা হয় 0, তার মানে cos at x = 0 cos x এর ডেরিভেটিভ হবে 0, আর আমরা জানি sin এর 0 তে 0 ডিগ্রিতে 0 হয় ভ্যালু, তো তার মানে এটা হচ্ছে আবার cos 90 ডিগ্রিতে, cos 90 ডিগ্রিতে এটার ডেরিভেটিভ কি হবে, স্লোপটা কি হবে, এটা অলমোস্ট হয়ে যাবে 1। তো এটা হচ্ছে স্লোপ, এরকম একটা স্লোপ আসছে। তো এইরকম স্লোপ হলে কি বলেছিলাম সেটা 90 থেকে গ্রেটার দেন থিটাটা, তার মানে কি এটা নেগেটিভ স্লোপ আর ভ্যালুটা ওই জন্য হয়ে যাবে -1। তো ওই জন্য -sin x, মাইনাসটা এই কারণেই আসে। ডেরিভেটিভ অফ গ্রাফস, ডেরিভেটিভ অফ গ্রাফস, তো গ্রাফের আবার ডেরিভেটিভ হয়, এটা আবার কিরকম কথা। তো একটু আগে আমরা দেখলাম কি এক্স কিউ দিয়ে যদি আমি স্টার্ট করি তাহলে এক্স কিউ এর গ্রাফ ওয়াই এক্স এরকম যদি থাকে তাহলে তার ডেরিভেটিভটা কি বোঝাচ্ছে, এক্স কিউ এর ডেরিভেটিভ হয়ে যাবে এরকম টাইপের থাকবে। কেন, কারণ এক্স কিউ এর ডেরিভেটিভ হয় 3x², তাই। আবার এখান থেকে পুরোপুরি গ্রাফের নেচারটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে এক্স কিউ আর x² এটা দুটোই কার্ভ নেচার ছিল, এখানে আরো ভালোভাবে বোঝা যাবে x² এর গ্রাফ, এটা হচ্ছে x²। তো x² এর ডেরিভেটিভের গ্রাফ কেমন হবে, x² এর ডেরিভেটিভ তো 2x, তাহলে এটা মনে রাখতে হবে যে কোনো এটা হয়ে যাচ্ছে 2x, তাহলে কোনো কার্ভ যেটা হচ্ছে স্কোয়ার টাইপের রিলেশন রয়েছে, যেটা y = কোনো x², 5x², 2x², 3x² এরকম টাইপের গ্রাফ থাকলে তার ডেরিভেটিভ হবে অলওয়েজ স্ট্রেট লাইন। তো এরকম টাইপের কার্ভের ডেরিভেটিভ আমরা বলতে পারি কি স্ট্রেট লাইন। এটাকে অনেক সময় ট্রায়াঙ্গুলার ওয়েভও বলা হয়। আচ্ছা, এবার কোনো ট্রায়াঙ্গুলার ওয়েভ যদি থাকে এরকম টাইপের আছে, তো এটা তো অবশ্যই একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, তাহলে তার ডেরিভেটিভ কি হবে, দুরকম ভাবেই বোঝা যাবে। একটা হচ্ছে স্লোপ জানি, স্লোপই হয় কোনো স্ট্রেট লাইনের ডেরিভেটিভ কি হয়, তার স্লোপ মানে সেটা হয়ে যাবে কনস্ট্যান্ট, তাহলে এটার গ্রাফ হয়ে যাবে কি কনস্ট্যান্ট, যেখানে y এর ভ্যালু হচ্ছে। তাছাড়াও ডেরিভেটিভ করে দেখা যাবে এটাকে যদি ফাংশনটাকে ডেরিভেটিভ করি dy dx কি পাবো, এমই পাবো। তো সেই জন্য কোনো স্ট্রেট লাইনের গ্রাফ হয় প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এটাকে বলে স্কোয়ার ওয়েভ। অ্যাপ্লিকেশন ইন ফিজিক্স, ফিজিক্সে কি অ্যাপ্লিকেশন রয়েছে, ফিজিক্সের মেনলি যদি দেখা যায় ফিজিক্সের অ্যাপ্লিকেশন হচ্ছে এখানে, ফিজিক্সে আমরা পড়বো পরবর্তীকালে পরের চ্যাপ্টারগুলো থেকেই ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন। তো এখানে ভেলোসিটিকে আমরা ডিনোট করি চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম, ডিএস ডিটি অ্যাট এনি ইনস্ট্যান্ট, এটাকে বলবো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। সিমিলারলি অ্যাক্সেলারেশনকে আমরা বলে থাকি ডিভি ডিটি। তার মানেটা কি, আগে যেমন ছিল y এখন y এর বদলে নিয়েছি s, আগে যেটা ছিল x সেটার বদলে এখন নিয়েছি t, তাহলে এখানে চেঞ্জ অফ s উইথ রেসপেক্ট টু t, বা এটাকে বলবো রেট অফ চেঞ্জ অফ s উইথ রেসপেক্ট টু t, মানে ডিসপ্লেসমেন্ট কতটা হচ্ছে টাইমের রেসপেক্টে, এটাকেই তো আমরা ভেলোসিটি বলে জানি। বা অ্যাক্সেলারেশন মানে কি চেঞ্জ ইন ভেলোসিটি পার ইউনিট টাইম বা রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, তার মানে ভেলোসিটির কতটা চেঞ্জ হচ্ছে পার ইউনিট টাইমে, সেটাই হচ্ছে অ্যাক্সেলারেশন। তো এইটাকে আমরা ডেরিভেটিভ দিয়ে বলতে পারি, তবে এটা অ্যাকচুয়াল পুরো ভেলোসিটি বা পুরো অ্যাক্সেলারেশন বোঝাবে না, এটা কোনো একটা ইনস্ট্যান্টে তার ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন বলা হচ্ছে, বা কোনো একটা ইনস্ট্যান্টে, মানে ইনস্ট্যান্ট বলতে এখানে টাইম, তাহলে যে কোনো টাইমে ভেলোসিটি বা ভেলোসিটির টাইমের উপর কিভাবে ডিপেন্ড করবে সেটা হচ্ছে এভাবে, বা অ্যাক্সেলারেশন কিভাবে ডিপেন্ড করবে সেটা হচ্ছে এভাবে। তো ফিজিক্সে আমাদের বিভিন্ন জায়গায় এগুলো দরকার পড়ে। একটা ফাংশনের একটা ফাংশন, যে কোনো একটা ফাংশন আর একটা ফাংশনের রেসপেক্টে কিভাবে চেঞ্জ হচ্ছে, তো সেটা এই উপরের ফাংশনটা কখন হতে পারে ভেলোসিটি, নিচের ফাংশনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে টাইম হয়ে থাকে, বা অ্যাক্সেলারেশন বা ডিসপ্লেসমেন্ট এসব হতে পারে। তো সেখানে ডেরিভেটিভ করে ক্যালকুলেট করতে হবে, যদি যেমন দেওয়া থাকে s = at² + bt + c, তো তাহলে ভেলোসিটি কি হবে, তো সিম্পলি এটা ডেরিভেটিভ করলেই তখন ভেলোসিটি বেরিয়ে যাবে, যেটা হচ্ছে এটা at² ডেরিভেটিভ টু at bt ডেরিভেটিভ b। তো ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি বা ভেলোসিটি থেকে অ্যাক্সেলারেশন এগুলো পাওয়ার জন্য আমরা ফিজিক্সে এগুলো অ্যাপ্লাই করে থাকি। তো ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন এটাই ফিজিক্সে। আচ্ছা, ম্যাক্সিমাম মিনিমাম, ম্যাক্সিমাম মিনিমাম ব্যাপারটা হচ্ছে যখন কোনো একটা ফাংশন রয়েছে, ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়ালস টু ফাংশন অফ এক্স, এই ভ্যালুটি ম্যাক্সিমাম কখন হবে বা মিনিমাম, জেনারেলি বলা হয় এক্সট্রিমাম। তো ম্যাক্সিমাম কখন হবে বা মিনিমাম কখন হবে, তার কন্ডিশনটা হলো, তার কন্ডিশনটা বলছে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0 হলে। তাহলে এটা কেন হচ্ছে, আমি যদি বলি এটা কেন হচ্ছে, তো ধরে নিচ্ছি সাইন এক্স, তাহলে সাইন এক্স এর ভ্যালু ম্যাক্সিমাম কোথায়,
সাইন এক্সের গ্রাফটা এরকম ছিল, একটু আগে দেখলাম। তো সাইন এক্সের ভ্যালু হচ্ছে এখানে ম্যাক্সিমাম, তো এখানে স্লোপ কত পেয়েছিলাম বা ডিওয়াই ডিএক্স কত পেয়েছিলাম, এই জায়গাটাতে 0 পেয়েছিলাম, বা মিনিমামে কত পেয়েছিলাম, স্লোপটা 0। তো যে কারণে কন্ডিশনটা স্যাটিসফাই করছে এটা মাথায় রাখতে হবে, কখন ম্যাক্সিমাম হচ্ছে কখন মিনিমাম হচ্ছে সেটা বুঝতে হবে। শুধু এইটুকু কন্ডিশন স্যাটিসফাই হলেই হবে না, তার সাথে আরেকটা জিনিসও মনে রাখতে হবে। যদি d2y dx2, আচ্ছা d2y dx2 ব্যাপারটা কি, এটাকে বলা হয় ডবল ডেরিভেটিভ। একবার ডেরিভেটিভ করলে dy dx, আবার আরেকবার ডেরিভেটিভ করলে মানে y কে দুবার ডেরিভেটিভ করা হলে x এর রেসপেক্টে, সেটাকে আমরা এইভাবে লিখি d2y dx2, এটাকে বলা হয় ডবল ডেরিভেটিভ। তো দুবার ডেরিভেটিভ করলে যদি গ্রেটার দেন 0 পাই তাহলে তখন বলবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম আছে, আর যদি d2y dx2 করলে লেস দেন 0 পাই তাহলে সেটা হয়ে যাবে মিনিমাম। আচ্ছা এটা বুঝবো কি করে, এটা তো ডেরিভেটিভ করলে একটা ফাংশন অফ x এর ভ্যালু আসবে, তো সেটা বুঝবো কি করে? তো এটাকে এরকম করা হয়, একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। সাপোজ x³ মাইনাস 2x প্লাস 2 এরকম একটা ফাংশন হচ্ছে y, তাহলে dy dx কি হবে, 3x² মাইনাস 2। তো কন্ডিশন বলছে এটার ম্যাক্সিমাম বা মিনিমা থাকবে কোথায়, যখন dy dx 0 হবে তখন। তো dy dx 0 পুট করবো, তাহলে x এর দুটো ভ্যালু এখানে পাবো, 2/3। তো √2/3, এখানে একটাই ভ্যালু আসছে। তো আচ্ছা প্লাস মাইনাস √2/3 বলা যেতে পারে, x² যেহেতু 2/3, তো এটাকে প্লাস মাইনাস √2/3। এখন এখানে যদি d2y dx2 আবার ক্যালকুলেট করবো, d2y dx2 সেটাকে ক্যালকুলেট করলে কি পাওয়া যাবে, অলরেডি dy dx পেয়েছি 3x² মাইনাস 2, ফার্দার আবার আরেকবার ডেরিভেটিভ করলে পাবো 6x মাইনাস 2 এর ডেরিভেটিভ 0, তো অনলি 6x। তো এবার 6x এর জায়গায় যদি আমি ভ্যালুটা পুট করি √2/3, x এর জায়গায় যদি √2/3 পুট করা হয় তাহলে দেখবো এই ভ্যালুটা গ্রেটার দেন 0 আসছে। তার মানে বুঝতে হবে যে at x equals to √3, তার মানে এখান থেকে এটা বুঝছি at x equals to √2/3 ফাংশন অফ x হ্যাজ মিনিমাম। কেন? কারণ d2y dx গ্রেটার দেন 0 এক্ষেত্রে, আর গ্রেটার দেন 0 হলে কি বলেছে, সরি এটা গ্রেটার দেন 0 হলে হবে মিনিমাম, আর লেস দেন 0 হলে হবে ম্যাক্সিমাম। ফিজিক্সের একটা অ্যাপ্লিকেশন দেখা যাক। সাপোজ একটা বলকে যদি ওপর দিকে ছোড়া হয় তাহলে বলটার ডিসপ্লেসমেন্ট কেমন হবে, অরিজিন থেকে বাড়ছে কন্টিনিউয়াসলি, বাড়তে 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 একটা ম্যাক্সিমাম হাইটে গিয়ে তারপর আবার সেটা বলটা নিচে পড়লো। তো এখন যদি দেখি এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর এটা হচ্ছে টাইম, তাহলে বলটা একটা হাইটে উঠলো, হাইটে উঠে ম্যাক্সিমাম হাইটের পর আবার সেটা নিচে চলে এলো, তাহলে ভেলোসিটিটা কি হচ্ছিল, ভেলোসিটি এমনি দুভাবে দেখবো, ম্যাথামেটিক্যালি হচ্ছে, ফিজিক্স কি বলছে, ফিজিক্স তো অবশ্যই বলছে ভেলোসিটি যত উপরে যাবে তত কমবে, তবেই না সে আবার ব্যাক করে ফিরে আসবে, ভেলোসিটি কমতে কমতে একটা সময় পর গিয়ে 0 হয়ে যাবে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম হাইটে, তারপর গিয়ে সেটা পড়ছে। আর ম্যাথামেটিক্যালি এখানে দেখতে পাচ্ছি স্লোপটা আগে কত ছিল, ম্যাক্সিমাম স্লোপ, যত উপরে উঠছে স্লোপটা আস্তে আস্তে ডিক্রিজ করছে, মানে ডেরিভেটিভটা, ডেরিভেটিভ মানে কি জানি, কিসের ডেরিভেটিভ, ds dt, তাহলে এটা আস্তে আস্তে ডিক্রিজ করছে, এটাই তো v, তার মানে ভেলোসিটিটা আস্তে আস্তে ডিক্রিজ করছে, করতে করতে এই গিয়ে হাইস্ট পয়েন্টে গিয়ে 0 হয়ে গেল, এখানে ভেলোসিটিটা হয়ে গেল 0, মানে স্লোপটা 0, তাই না, তাহলে স্লোপটা আস্তে আস্তে ডিক্রিজ করতে করতে 0 হলো, কারণ ভেলোসিটিটা আস্তে আস্তে ডিক্রিজ করতে করতে 0 হলো, তাহলে এই যে হাইস্ট পয়েন্টে ভেলোসিটি 0, তাহলে ds dt এখানে 0, তার মানে s এর ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম, s হচ্ছে ম্যাক্সিমাম এখানে। কেন ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম বা মিনিমাম হতে পারে, সেটা জন্য ডবল ডেরিভেটিভ করে দেখতে হবে, এক্ষেত্রে ছবিতে দেখে বোঝা যাচ্ছে ম্যাক্সিমাম, তার মানে ডিসপ্লেসমেন্টটা এখানেই হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে এটা ম্যাক্সিমাম মিনিমাম একটা অ্যাপ্লিকেশন বোঝা গেল, কারণ এখানে ভেলোসিটিটা 0 মানে এটা ডেরিভেটিভ 0, তাই এই পয়েন্টটা হয়ে গেল ম্যাক্সিমাম। আচ্ছা কিছু নিউমেরিক্যালস প্র্যাকটিস করতে হবে ফিজিক্সের, তো এগুলোর জন্য আমি এটার পিডিএফ দিয়ে দিতে পারি, পিডিএফ ফরম্যাটে, তার জন্য ডেসক্রিপশনের যে লিঙ্ক, ডেসক্রিপশন বক্সে যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওটাতে কন্ট্যাক্ট করলে আমি পিডিএফটা দিয়ে দেবো। কিছু নিউমেরিক্যালস আছে যেগুলো ফিজিক্সে দরকার পড়ে, তো এগুলো প্র্যাকটিস করতে হবে।